ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি হোম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে কম টাকা খরচা করে ভ্রমণ করিয়ে দেখাবো চারটে ধামের মধ্যে থেকে আরো একখানা পবিত্র ধাম, গঙ্গোত্রী ধাম। কলকাতা থেকে কোন ট্রেন ধরে কিভাবে তোমরা শেয়ার গাড়ি ধরে গঙ্গোত্রী ধামে এসে পৌঁছাবে, গঙ্গোত্রী ধাম মন্দির প্রাঙ্গণের একদম হাতের কাছে কোথায় তোমরা কম টাকা খরচা করে রুম নিয়ে থাকবে, কোথায় খাবার দাবার খাবে, গঙ্গোত্রী ধাম মন্দির প্রাঙ্গণে ভিজিট করার কি নিয়ম রয়েছে, মন্দির প্রাঙ্গণে এসে পুজো তোমরা কিভাবে দেবে, ডালা কোথা থেকে কিনবে, এমনকি মন্দিরের গেট কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, গঙ্গোত্রী ধাম মন্দির প্রাঙ্গণের আশেপাশে পায়ে হেঁটে আরো কোন কোন মন্দির প্রাঙ্গণ গুলো ঘুরে দেখবে, সমস্ত কিছু এ টু জেড ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করব আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। আশা করছি তাই বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই হোম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করা যাক। গঙ্গোত্রী ধাম ভ্রমণের জন্য আজকে আমার জার্নিটা শুরু করছি হাওড়া স্টেশন থেকে। ঘড়ির কাঁটায় এখন বাজে দুপুর ঠিক 12টা। হাওড়া স্টেশন থেকে আজকে ধরবো আমি কুম্ভ এক্সপ্রেস ট্রেন। কুম্ভ এক্সপ্রেস ট্রেন ছাড়ার সঠিক সময় হলো হাওড়া স্টেশন থেকে দুপুরবেলা 1টার সময়। তবে হাওড়া স্টেশন থেকে আজকে কুম্ভ এক্সপ্রেস ট্রেন ধরে সোজা রওনা দেবো আমি হরিদ্বারের উদ্দেশ্যে। বিশ্বাস করো বন্ধুরা, এর আগে আমি 3টে ধাম কমপ্লিট করেছি, বদ্রীনাথ ধাম, কেদারনাথ ধাম এবং যমুনোত্রী ধাম। এবারে তোমাদের আশীর্বাদে বেরিয়ে পড়েছি গঙ্গোত্রী ধাম ভ্রমণের জন্য। হাতে এখনো বেশ অনেকক্ষণ সময় রয়েছে, আমার কনফার্ম টিকিট রয়েছে। তবে যারা কুম্ভ এক্সপ্রেস ট্রেন ধরে নিজেদের গন্তব্যস্থলে যাবে এবং জেনারেলে জার্নি করবে তারা অলরেডি লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। 11 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। আর বেশিরভাগ দিনই এই কুম্ভ এক্সপ্রেস ট্রেন 11 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে, যার জন্য 11 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। বাই চান্স যদি প্ল্যাটফর্ম নাম্বারটা চেঞ্জ হয় অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আপাতত 11 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েই অপেক্ষা করব। ট্রেন নাম্বার 13037 কুম্ভ এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনটি হাওড়া স্টেশন থেকে সপ্তাহে 5 দিন, সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার বেলা 1টার সময় হাওড়া স্টেশন থেকে ছাড়ে। এবং এই কুম্ভ এক্সপ্রেস ট্রেন আবার সপ্তাহে 2 দিন, মঙ্গলবার এবং শুক্রবার উপাসনা এক্সপ্রেস নামে হাওড়া স্টেশন থেকে ছেড়ে নিজস্ব গন্তব্যস্থলে রওনা দেয়। ঘড়ির কাঁটায় এখন এই মুহূর্তে বাজে 12টা ঠিক 25। আর হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে কুম্ভ এক্সপ্রেস ট্রেন। মা গঙ্গার নাম নিয়ে সোজা এবারে ট্রেনে উঠে পড়বো। কনফার্ম সিট রয়েছে, আশা করছি বেশ ভালোভাবে আমার গন্তব্যস্থলে একদম সুন্দর একখানা জার্নি করে পৌঁছে যেতে পারবো। একদম সঠিক সময় ট্রেন ছেড়ে রওনা দিল তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। এই ট্রেনে জার্নি করব বলে মোটামুটি 60 দিন আগে, ঠিক যেদিন ট্রেনের টিকিট ওপেনিং হয় সেই দিনই সকাল সকাল আমি ট্রেনের টিকিটটা কেটে নিয়েছিলাম। কুম্ভ এক্সপ্রেস ট্রেন ধরলে হাওড়া থেকে হরিদ্বার পৌঁছাতে সময় লেগে যাবে তোমাদের মোটামুটি 26 ঘন্টা 50 মিনিটের কাছাকাছি। এই কুম্ভ এক্সপ্রেস ট্রেনের স্লিপার কোচের ভাড়া মাথা পিছু 680 টাকা, 3AC-র ভাড়া 1755 টাকা, 2AC-র ভাড়া 2510 টাকা এবং ফার্স্ট ক্লাস এসির ভাড়া মাথা পিছু 4215 টাকা। তাছাড়াও হাওড়া স্টেশন থেকে রাত্রিবেলা 8:25-এ রয়েছে দুন এক্সপ্রেস ট্রেন। আর দুন এক্সপ্রেস ট্রেন প্রত্যেক দিনই ছাড়ে। হাওড়া থেকে হরিদ্বার পৌঁছাতে তোমাদের মোটামুটি 1535 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। ঘড়ির কাঁটায় এখন বাজে বিকেল ঠিক 4:50। এইমাত্র আমি পৌঁছালাম হরিদ্বার রেলওয়ে স্টেশনে। কুম্ভ এক্সপ্রেস ট্রেনের সঠিক সময় ছিল হরিদ্বার রেলওয়ে স্টেশনে পৌঁছানোর বিকেল বেলা 3:50-এ, সেখানে 4:50-এ এসে পৌঁছালাম। এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হরিদ্বার রেলওয়ে স্টেশনের একদম ঠিক মেন গেটের সামনে। হরিদ্বার রেলওয়ে স্টেশন থেকে বাইরের দিকে বেরোলে পরে বাঁ দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে হর কি পৌড়ি গঙ্গা ঘাটের দিকে, আর হাতের ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে বাস স্ট্যান্ডের দিকে। স্টেশন চত্বর থেকে বাইরের দিকে বেরোলে ডান দিকের রাস্তাটা ধরে কিছুটা দূর এগিয়ে গেলে পরে স্টেশন চত্বরের উল্টো দিকে মানে রাস্তার ওই পারেই পড়বে হরিদ্বার সরকারি বাস স্ট্যান্ড। তবে আগের দিন আমাকে সবার প্রথমে বাসের টিকিটটা বুক করে নিতে হবে। হরিদ্বার রেলওয়ে স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে আসলেই চোখে পড়বে বড় বড় দুখানা ভোলেনাথের মূর্তি, অসম্ভব সুন্দর দেখতে। প্রত্যেকটা পর্যটকই এই ভোলেনাথের মূর্তির সামনে দাঁড়িয়ে ছবি তুলতে ভীষণ পরিমাণে পছন্দ করে।
স্মৃতির খাতায় রেখে দেওয়ার জন্য। তবে মেন বিষয় হলো কম টাকা খরচা করে কিভাবে গঙ্গোত্রী ভ্রমণ করবে তা তো আমি অবশ্যই জানিয়ে দেব। তবে তোমরা যারা হরিদ্বার থেকে সরাসরি গাড়ি রিজার্ভ করে যেতে চাইছো গঙ্গোত্রী, তারা চলে আসো সরকারি বাস স্ট্যান্ডের পাশে রয়েছে একদম মেন রোডের ওপরে হরিদ্বার প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে কথা বলে গাড়ি রিজার্ভ করে নিতে পারো। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হরিদ্বার সরকারি বাস স্ট্যান্ডের একদম ঠিক ভেতরে। ব্যাক সাইডে বড় একখানা প্রবেশদ্বার দেখা যাচ্ছে, যেখানে লেখা রয়েছে উত্তরাখণ্ড পরিবহন নিগম বাস স্ট্যান্ড হরিদ্বার। এই যে বড় প্রবেশদ্বারটা দেখতে পাচ্ছ, প্রবেশদ্বারের ঠিক উল্টো দিকে তোমরা খেয়াল করতে পারবে হরিদ্বার রেলওয়ে স্টেশন। আমি সবার প্রথমে এসে কাউন্টারে গিয়ে কথা বললাম যে এখান থেকে গঙ্গোত্রী যাওয়ার জন্য বাসের টিকিট আগে থেকে আমি বুক করতে পারবো কি পারবো না। তো কাউন্টার থেকে আমাকে জানিয়ে দিল প্রত্যেকদিন সকালবেলা 6টার সময় হরিদ্বার সরকারি বাস স্ট্যান্ড থেকে একটি মাত্র বাস ছাড়ে সরাসরি গঙ্গোত্রী পৌঁছানোর জন্য। তবে আগে থেকে সিট বুক করতে পারবে না এবং টিকিটও তোমরা নিয়ে রাখতে পারবে না। যেই দিন তোমরা জার্নিটা করবে সেই দিনই ভোরবেলা 5টার মধ্যে তোমাদেরকে চলে আসতে হবে বাস স্ট্যান্ডে। এসে সরাসরি তোমরা টিকিটটা বুক করে নিতে পারবে। আমি যতদূর জানি এই বাসের আগে থেকে অনলাইনে টিকিট হয় না, মানে টিকিট তোমরা বুক করতে পারবে না। মাথা পিছু এই সরকারি বাস ধরে যদি হরিদ্বার থেকে তোমরা গঙ্গোত্রী যাও, খরচা হবে বাস ভাড়া আর কি 670 টাকার মতো। বাস স্ট্যান্ড থেকে বাইরের দিকে বেরিয়েই 2-4 পা সামনের দিকে এগিয়ে গেলে পরে, বাঁদিকে রাস্তা ধরে 2-4 পা এগিয়ে গেলে পরে একখানা বেসরকারি বাস স্ট্যান্ড রয়েছে, যেখানে গিয়ে আমি কথা বললাম 2খানা অফিস রয়েছে। তো সেইখান থেকেও 4 ধামের জন্য বাস ছাড়ে। তবে গঙ্গোত্রী যাওয়ার জন্য সরাসরি তোমরা সেই বাস স্ট্যান্ড থেকেও কোনো বাস পাবে না। যারা ভাবছো কম টাকা খরচা করে শেয়ারে বাস ধরে গঙ্গোত্রী পৌঁছাবে, তারা সরাসরি বাস স্ট্যান্ডে চলে আসো। সরকারি বাস স্ট্যান্ড থেকে মাথা পিছু 670 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যাও গঙ্গোত্রীতে। হরিদ্বার সরকারি বাস স্ট্যান্ডের ভেতরে এই যে তোমরা ইউটিসি লেখা সরকারি বাসটা দেখতে পাচ্ছ, এই বাসটা প্রত্যেক দিন ভোরবেলা হরিদ্বার সরকারি বাস স্ট্যান্ড থেকে ছেড়ে সরাসরি রওনা দেয় গঙ্গোত্রীর উদ্দেশ্যে। একদম সামান্য কিছু খরচার বিনিময়ে তোমরা এই সরকারি বাস ধরে গঙ্গোত্রীতে পৌঁছাতে পারবে। এমনকি তোমরা যারা ভাবছো ঋষিকেশ থেকে গঙ্গোত্রী পৌঁছাবে, ঋষিকেশ থেকেও ভোরবেলা একটি মাত্র বেসরকারি বাস ছাড়ে সরাসরি গঙ্গোত্রীতে পৌঁছানোর জন্য। হরিদ্বার থেকে এবং ঋষিকেশ থেকে কিভাবে তোমরা কম টাকা খরচা করে খুব সহজে গঙ্গোত্রীতে পৌঁছাবে তা আমি জানিয়ে দিলাম। তবে আরো কিছু অপশন রয়েছে, যে অপশনগুলো চুজ করে তোমরা পৌঁছাতে পারবে গঙ্গোত্রীতে। আমার সাথে থাকলে সমস্ত কিছুটাই তোমরা জানতে পারবে, তাই ভিডিও শেষ পর্যন্ত আমি অবশ্যই বলবো আমার সাথে থাকতে হবে। আজকে রাতটা তোমরা যারা নাইট স্টে করতে চাইছো, বাস স্ট্যান্ড থেকে বাইরের দিকে বেরোলে সোজা বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে ভারত সেবাশ্রম সংঘের দিকে, যেখানে তোমরা রুম নিয়ে থাকতে পারবে। তবে ভারত সেবাশ্রম সংঘে যদি তোমরা রুম নিয়ে থাকো, সেইখান থেকে তোমাদেরকে বাস স্ট্যান্ডে আসতে হলে একখানা টোটো নয়তো অটো ঠিক করে আসতে হবে। আর বাস স্ট্যান্ড থেকে বাইরের দিকে বেরিয়ে ডান দিকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে হরকি পৌড়ি গঙ্গাঘাটের দিকে। হরকি পৌড়ি গঙ্গাঘাটের থেকে কিছুটা এগিয়ে সামনের দিকেই পড়বে বাবা কালী কামনি ধর্মশালা, এবং সেইখান থেকে কিছুটা দূর এগিয়ে গেলে পরে তোমরা দেখতে পারবে লখনৌ ধর্মশালা। পরপর দুটো ধর্মশালা রয়েছে, যেখানে ডাবল বেডরুম একদম কম টাকা খরচা করে, মাত্র 200 টাকা খরচা করে তোমরা রুম নিয়ে থাকতে পারবে। এবং যাদের বাজেটটা একটু হাই রয়েছে, স্টেশন চত্বরের বাইরের দিকে কিংবা বাস স্ট্যান্ড চত্বরের আশেপাশে তোমরা নামি দামি বড় সড়ো হোটেল পেয়ে যাবে। তবে যারা লো বাজেটে ঘুরতে চাইছো, তারা আমি বলবো বিশেষ করে ধর্মশালা বেছে নিতে পারো। হরিদ্বার ভ্রমণে আসলে আমি বরাবরই বেছে নিই রাত্রিবাসের জন্য লখনৌ ধর্মশালা। হরিদ্বার রেলওয়ে স্টেশন থেকে যার দূরত্ব মাত্র 600 মিটার, এবং লখনৌ ধর্মশালা থেকে হরকি পৌড়ি গঙ্গাঘাট অনায়াসে হাঁটা পথেই পৌঁছে যেতে পারবে। আমি কেন বেছে নিই লখনৌ ধর্মশালা সেটা তোমাদের বলি। একদম মেন রোডের ওপরে, এবং সব থেকে বড় কথা হলো যেখান থেকে স্টেশন চত্বর এমনকি হরকি পৌড়ি ঘাট দুটো জায়গাতেই হাঁটা পথে পৌঁছানো যায়। আর এইখানে মাত্র 200 টাকা খরচা করলে পরেই তোমরা ডাবল বেডরুম পেয়ে যাবে। রুমটা একদম ছিমছাম, খুব একটা বেশি কিছু জিনিসপত্র নেই, তবে পরিষ্কার পরিচ্ছন্ন। একটা বেড, ছোট্ট একখানা ওয়ার্ড্রপ, লাইট,
পাখা, সুইচ বোর্ড, ছোট্ট একখানা টি টেবিল, এই সমস্তই রয়েছে প্রত্যেকটি রুমের মধ্যে। পরপর এখানে অনেকগুলো রুমের ব্যবস্থা রয়েছে, আর প্রত্যেকটি রুম ঠিক এইভাবেই সাজানো গোছানো। মাথায় রাখতে হবে, এখানে যখন তোমরা আসবে সেই সময় এসে স্পটে রুম বুক করতে হবে, আগে থেকে অনলাইনে রুম বুক করা যায় না। এবং এখানে যতগুলো রুম রয়েছে প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুমও নেই, তোমাদেরকে কমন ওয়াশরুম ব্যবহার করতে হবে। তবে কমন ওয়াশরুম হলেও পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন টয়লেট এবং ইন্ডিয়ান টয়লেটের ব্যবস্থা রয়েছে। লখনৌ ধর্মশালার গেট রাত্রিবেলা 9:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। হরিদ্বারে এসে তোমরা কোথায় কম টাকা খরচা করে রুম নিয়ে থাকবে তা আমি জানিয়ে দিলাম। তবে আমি ঠিক কিভাবে কোন পথে জার্নি শুরু করেছিলাম গঙ্গোত্রীতে পৌঁছানোর জন্য, চলো সেটা এবারে তোমরা দেখে নাও। গুড মর্নিং বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 5:45। আশা করছি তোমরা অনেকেই জানো যে আমি যমুনোত্রী ধাম ভ্রমণে এসেছিলাম, আর যমুনোত্রী ধাম নিয়ে যে ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করেছি আশা করছি অনেকেই দেখে নিয়েছো। যারা এখনো পর্যন্ত দেখোনি অবশ্যই ভিডিওটি একবার দেখে নিতে পারো। যমুনোত্রী ধাম নিয়ে A to Z ইনফরমেশনের উপরে একটি ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে। তাছাড়াও বন্ধুরা, এখন আমি যমুনোত্রী ভ্রমণ করে সোজা চলে যাব জানকীচাট্টি বাস স্ট্যান্ড থেকে বাস ধরে গঙ্গোত্রীর উদ্দেশ্যে। তোমরা একসাথে যারা যমুনোত্রী ধাম এবং গঙ্গোত্রী ধাম ভ্রমণ করবে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। তাছাড়াও তোমরা যারা পার্ট বাই পার্ট ঘুরতে চাইছো যমুনোত্রী ধাম এবং গঙ্গোত্রী ধাম, তারাও এই ভিডিওগুলো ফলো করতে পারো। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জানকীচাট্টি বাস স্ট্যান্ডের একদম ঠিক সামনে। আমার হাতের বাঁ সাইডে যে বাসটা ঢুকছে এটাই হলো জানকীচাট্টি বাস স্ট্যান্ড। রোডের ওপরে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, রোডের ওপরেও লাইন দিয়ে বাস দাঁড়িয়ে রয়েছে। জানকীচাট্টি বাস স্ট্যান্ড থেকে সকালবেলা 6টার সময় একখানা বাস ছাড়ে গঙ্গোত্রীর উদ্দেশ্যে। সেই বাসের টিকিট কেটে সোজা বাসে বসে জানকীচাট্টি থেকে রওনা দেব গঙ্গোত্রীর উদ্দেশ্যে। তবে বন্ধুরা, বাসের টিকিটটা আমি কিভাবে বুক করেছি সেটা আমার সাথে থাকলে পরে তোমরা আশা করছি খুব সুন্দরভাবেই জানতে পারবে। আর এই ভিডিওটাতেও আমি গঙ্গোত্রী নিয়ে সমস্ত কিছু A to Z ইনফরমেশন তুলে ধরবো। তোমরা আমার সাথে থাকো, দেখবে ভীষণ ভালো লাগবে। হরিদ্বার কিংবা ঋষিকেশ থেকে কিভাবে তোমরা কম টাকা খরচা করে সরাসরি পৌঁছাবে গঙ্গোত্রী তা আমি জানিয়ে দিয়েছি। তবে তোমরা যারা আমার মতো একসাথে দুটো ধাম কমপ্লিট করতে চাইছো তাদের উদ্দেশ্যে বলে রাখি, যমুনোত্রী ধাম আমার অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই মুহূর্তে জানকীচাট্টি বাস স্ট্যান্ডে আমি দাঁড়িয়ে রয়েছি। জানকীচাট্টি বাস স্ট্যান্ড থেকে প্রত্যেক দিন ভোরবেলা এই একটি মাত্র বাস, যে বাসটি জানকীচাট্টি বাস স্ট্যান্ড ছেড়ে সোজা রওনা দেয় প্যাসেঞ্জার নিয়ে গঙ্গোত্রী ধামের উদ্দেশ্যে। আর এই বাসে জার্নি করব বলে আগের দিন বিকেলবেলা 4টের সময় বাসের টিকিটটা কেটে রেখেছিলাম। জানকীচাট্টি থেকে যে বাসটা ধরে আমি গঙ্গোত্রীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি, বাসের সিটেই এখন এই মুহূর্তে বসে রয়েছি। আশা করছি ব্যাক সাইডের ভিউ দেখে তোমরা বুঝতেই পারছো যে সিটের ক্যাপাসিটি কেমন রয়েছে। এবং নর্মাল বাস, সিটগুলোও একদম নর্মাল। যারা 4 ধাম একদম কম টাকা খরচা করে ভ্রমণ করতে চাইছো তারা একদম এই ধরনের নর্মাল বাসের, শেয়ার বাসের অপশন পেয়ে যাবে, যে বাসগুলো ধরে তোমরা 4 ধাম ভ্রমণ করতে পারবে। অলরেডি 4 ধাম ভ্রমণ নিয়ে প্লে লিস্ট করা রয়েছে, সেই প্লে লিস্টের মধ্যেও তোমরা এই ভিডিওটি দেখতে পেয়ে যাবে। আর বন্ধুরা, এই যে সিটে বসে আমি যাচ্ছি জানকীচাট্টি থেকে গঙ্গোত্রীর উদ্দেশ্যে, মাথা পিছু আমাদের বাস ভাড়া লাগলো 500 টাকা করে। রিশুকে একদম সকাল সকাল তুলে যেহেতু রেডি করেছি, ও একদম মানে ঘুমু ঘুমু চোখে প্রচুর ঘুম রয়েছে, ও এখন ঘুমিয়েই পড়বে। আশা করছি মা গঙ্গার নাম নিয়ে জানকীচাট্টি থেকে খুব সুন্দরভাবে জার্নি কমপ্লিট করে গঙ্গোত্রীতে পৌঁছে যেতে পারবো। বাস ছাড়া নির্ধারিত সঠিক সময়ের মধ্যেই জানকীচাট্টি বাস স্ট্যান্ড থেকে বাস ছেড়ে রওনা দিল গঙ্গোত্রী ধাম পৌঁছানোর উদ্দেশ্যে। তবে কিছুটা পথ যেতে না যেতেই ফেঁসে গেলাম ভীষণ পরিমাণে জ্যামের মধ্যে। রাস্তার পরিস্থিতি দেখে তোমরা বুঝতেই পারছো। ঠিক আমাদের উল্টো দিক থেকে আসা একটি বড় বাস গাড়ি রাস্তার ওপরেই খারাপ হয়ে গিয়েছিল, যার জন্য আমাদের গাড়ি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আটকা পড়েছিল মেন রোডের ওপরে। তারপরে কিছুটা দূর আমরা এগিয়ে যেতে না যেতেই শুরু হয়ে গেল একদম ন্যারো রাস্তা,
যে রাস্তা দিয়ে একসাথে দুটো গাড়ি একদমই পারাপার করা যায় না, যার জন্য আমাদের গঙ্গোত্রী পৌঁছাতে বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তবে বিশ্বাস করো, পাহাড়ি দৃশ্য আর বাসে একসাথে যেহেতু আমরা অনেকজন ছিলাম, এত সুন্দর মজা করেছি যে বাস জার্নির যে সামান্য কষ্টটুকু আমাদের কষ্ট মনে হয়নি। আমরা ভীষণ সুন্দর মজার সাথে এগিয়ে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। জানকীচাট্টি থেকে গঙ্গোত্রী ধামের দূরত্ব মোটামুটি 220 কিলোমিটারের মতো। হরিদ্বার থেকে গঙ্গোত্রী ধামের দূরত্ব 285 কিলোমিটারের কাছাকাছি এবং ঋষিকেশ থেকে গঙ্গোত্রী ধামের দূরত্ব 260 কিলোমিটারের কাছাকাছি। চারধাম যাত্রার সময় ভীষণ পরিমাণে পর্যটকদের ভিড় থাকে, যার জন্য বাসেও প্রচুর পরিমাণে ভিড় হয়। যদি তোমরা ভেবে থাকো বাসের সিটে বসে সুন্দরভাবে জার্নি কমপ্লিট করবে গঙ্গোত্রী পর্যন্ত, তাহলে অবশ্যই বলবো যেদিন জার্নি করতে চাইছো তার আগের দিন বাসের টিকিটটা কেটে নাও। আজকের এই জার্নিটা এতটা দুর্গম পথ আর এত টাফ জার্নি, কি বলবো। একেই তো এতটাই ন্যারো রাস্তা, একটা রাস্তা দিয়ে দুটো গাড়ি একদম একসাথে পারাপার করা যাচ্ছে না। বিশাল বড় জ্যামের মধ্যে আটকে গিয়েছিলাম। এখন একটা জায়গায় দাঁড় করিয়েছে আমাদের ড্রাইভার দাদা গাড়ি। এখানে রোড সাইডে অনেকগুলো দোকান রয়েছে, বললো সকালবেলার কিছু একটা জলখাবার এখান থেকে সকলকে খেয়ে নিতে। আশেপাশের ভিউটা ভীষণ সুন্দর, গাড়িতে বসে একটু বোর হচ্ছিলাম, তবে এই সুন্দর ভিউটা দেখে বেশ ভালো লাগছে। আমার শরীরটা একটু বাসে ওঠার পরে খারাপ হয়ে গিয়েছিল, এখন মোটামুটি ঠিক আছি। দেখি দোকানে গিয়ে কি ধরনের খাবার দাবার পাওয়া যাচ্ছে। আর এখন যে লোকেশনে দাঁড়িয়ে রয়েছি, মানে যেখানে আমরা আছি, এইখান থেকে উত্তরকাশীর দূরত্ব মোটামুটি 40 কিলোমিটার। উত্তরকাশী পৌঁছাতেও আমাদের এখনো বেশ অনেকক্ষণ সময় লেগে যাবে। তো দেখি মাঝখানে আর কোথাও দাঁড়াবে কি দাঁড়াবে না জানি না। এখানে যে ধরনের খাবার দাবার পাওয়া যাচ্ছে টুকটাক কিছু একটা অর্ডার করে খেয়ে নেব। বাস ড্রাইভার দাদা ঠিক যেই লোকেশনে বাসটা দাঁড় করিয়েছিল, আশেপাশের ভিউ এত সুন্দর যে কি বলবো। বিশ্বাস করো, মন কেড়ে নিয়েছে এইখানকার রাস্তাটা কি অপূর্ব লাগছে দেখতে। আর ঠিক রাস্তার মাঝখানে কত সুন্দরভাবে তৈরি হয়েছে ছোট্ট একখানা দোকান। এখানে 2-4টে দোকান ছিল। দোকানগুলোতে মোটামুটি একই ধরনের খাবার দাবার বিক্রি হচ্ছিল, তার সাথে ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমের ব্যবস্থা। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 11টা, আর বসে পড়েছি সকালে জলখাবার নিয়ে। 3 পিস রুটি, আচার আর আলু মাটারের সবজি রয়েছে, দাম পড়লো 50 টাকা। রিশুর জন্য আমি বললাম ম্যাগি বানাতে, 1 প্যাকেট ম্যাগি সেদ্ধ করে দেবে, টমেটো পেঁয়াজ দিয়ে 50 টাকা করে নিচ্ছে। তো ও খাবে যেহেতু, ওর জন্য আমি বললাম কাঁচা লঙ্কা পেঁয়াজ কিছুই দিতে না, নর্মাল বয়েল করে দিতে, তাও 50 টাকাই নিচ্ছে। এই দিয়ে সকালের জলখাবারটা আপাতত কমপ্লিট করব। সচরাচর বাসে আমি যদি পাহাড়ি অঞ্চলে জার্নি করি, তাহলে খুব একটা আমি খাবার দাবার খেতে পছন্দ করি না, টুকটাক শুকনো খাবার খেয়েই থেকে যাই। তবে সৌরভ বলছিল ওর নাকি ভীষণ পরিমাণে খিদে পেয়েছে, যার জন্য খেতে এসেছিলাম। আর এই প্লেটটার দাম পড়েছিল 50 টাকা। খাওয়া দাওয়ার কমপ্লিট করে সোজা বাসে উঠে রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। জানকীচাট্টি বাস স্ট্যান্ড থেকে যে বাসটি ধরে আমি গঙ্গোত্রী ধামে যাওয়ার জন্য রওনা দিয়েছি, সেই বাসটি জানকীচাট্টি বাস স্ট্যান্ড থেকে অনেক ভোরবেলা ছাড়ে। যেহেতু যমুনোত্রী ধামে প্রচুর পরিমাণে ঠান্ডা, এমনকি জানকীচাট্টিতেও প্রচুর পরিমাণে ঠান্ডা, যদি তোমাদের ভোরবেলা উঠতে কিংবা বাস ধরতে কোনো রকম সমস্যা হয়, সেই ক্ষেত্রে তোমরা জানকীচাট্টি বাস স্ট্যান্ড থেকে বাস ধরে চলে আসো উত্তরকাশীতে। উত্তরকাশীতে এসে উত্তরকাশী থেকে আবারও একখানা শেয়ার গাড়ি নয়তো শেয়ার বাস ধরে চলে আসো গঙ্গোত্রী ধামে। অনেকে আবার উত্তরকাশীতে এসে একটা নাইট স্টে করে, কারণ উত্তরকাশীতে ঘুরে দেখার মতো অনেক দর্শনীয় স্থান রয়েছে। যদি আমি বলি বিশেষ করে গুরুত্বপূর্ণ একটি দর্শনীয় স্থান, তাহলে অবশ্যই সবার প্রথমে উঠে আসে উত্তরকাশীতে থাকা কাশী বিশ্বনাথের মন্দির, তার সাথে মণিকর্ণিকা ঘাট। তোমরা চাইলে ঘুরে দেখে নিতে পারো। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পথে তোমরা কিভাবে কম টাকা খরচা করে শুধুমাত্র শেয়ার গাড়ি ব্যবহার করে গঙ্গোত্রী ধামে পৌঁছাবে, তার প্রত্যেকটা অপশানই আমি তোমাদের সামনে দিয়ে দিলাম।
এবারে তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী যে কোনো একটি পথ বেছে নিয়ে গঙ্গোত্রী ধামে চলে আসতে পারো। প্রায় 1 ঘন্টা ধরে রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছি, লাইন দিয়ে সব বাসগুলো দাঁড়িয়ে রয়েছে। এখনো এখান থেকে হার্শিল ভ্যালির দূরত্ব মোটামুটি 10 থেকে 12 কিলোমিটারের মতো। ওই পার থেকে আরো মোটামুটি 50খানা গাড়ি ছাড়বে, তারপরে এইদিকের গাড়িগুলো, মানে আমরা যে যাচ্ছি এদিকের গাড়িগুলো ছাড়বে। তবে গাড়ি যে প্রায় 1 ঘন্টা ধরে রাস্তার উপরে আটকা পড়ে রয়েছে, কারো কোনো চিন্তা নেই। কারণ কি জানো, এই যে পাহাড়ি দৃশ্য, এ দেখেই মন শান্তি হয়ে যাচ্ছে। সকলে বাস থেকে নেমে ছবি তুলছে, ভিডিও শুট করছে, এক আলাদা রকমের আনন্দ হচ্ছে। দেখি কতক্ষণ আমাদেরকে আর অপেক্ষা করতে হয়, কতক্ষণে গাড়ি ছাড়ে, কতক্ষণে আমরা গঙ্গোত্রীতে গিয়ে পৌঁছাবো, সত্যি এখনো জানি না। যখন আমরা পাহাড়ের এই সুন্দর ভিউ দেখতে ব্যস্ত, ঠিক সেই সময় আমাদেরকে এসে বললেন ড্রাইভার দাদা, ওই পাহাড়ের ওপরে দেখা যাচ্ছে ভাল্লুক। আর তা শুনে আমরা সকলেই সামনের দিকে এগিয়ে গেলাম। সামান্য 2-4 সেকেন্ডের জন্য ভাল্লুকের দর্শন তো পেলাম। বিশ্বাস করো, অনেক চেষ্টা করেছি, কিন্তু ভাল্লুককে যে আমরা দেখেছি সেই মুহূর্তটা ক্যাপচারই করতে পারিনি। হঠাৎ করেই আমাদেরকে ড্রাইভার দাদা বললেন, ওই যে গাছের পেছনে বসে রয়েছে, কিন্তু এতটা দূরে রয়েছে যে ক্যামেরা বন্দি করা সম্ভবই হলো না। মোটামুটি এক জায়গাতে 1.5 ঘন্টা জ্যামে আটকে থাকার পরে ফাইনালি আমাদের বাস আবারও সামনের দিকে এগোতে শুরু করলো। বিশ্বাস করো, আমি চাইলে পার্সোনাল গাড়ি রিজার্ভ করে এই যাত্রা করতে পারতাম, কিন্তু বাস জার্নি করে যেই মজাটা আমি পেয়েছি সেটা হয়তো পার্সোনাল গাড়িতে যদি আমি যাত্রাটা করতাম সেই মজাটা একদমই পেতাম না। আমরা যতক্ষণ বাসে ছিলাম সকলে একসাথে যেন একটা পরিবার হয়ে গিয়েছিল, যে বিষয়টা আমার ভীষণ ভালো লেগেছিল। সবশেষে এই কথাটা তো অবশ্যই বলতে হয়, উত্তরকাশীর হার্শিল ভ্যালি 2025 সালে 5ই আগস্ট মাত্র 30 সেকেন্ডের মধ্যে যেভাবে ধ্বংস হয়েছিল শুধুমাত্র জলের প্রভাবে, তার কিছুটা নমুনা এই গাড়ি জার্নি করার পথেই চোখে পড়বে। বিশ্বাস করো, গায়ে কাঁটা দিয়ে দেওয়ার মতো। হার্শিল ভ্যালি ভীষণ সুন্দর একখানা পাহাড়ি গ্রাম, কিন্তু সেই গ্রাম এখন পুরো তছনছ অবস্থায় রয়েছে, তার কিছুটা নমুনা অবশ্যই দেখতে পারবে। ঘড়ির কাঁটায় এখন বাজে রাত্রি ঠিক 8টা। এইমাত্র পৌঁছালাম আমি গঙ্গোত্রীতে। সকালবেলা 6টা থেকে জার্নি শুরু করেছিলাম, রাত্রি 8টায় পৌঁছালাম। বুঝতেই পারছো কতটা দুর্গম পথ, রাস্তায় বহুবার জ্যামের মুখে আটকেছি। ঠাকুরের কৃপায় সুস্থভাবে এবং খুব সুন্দর একখানা জার্নি কমপ্লিট করে ছেলেকে নিয়ে গঙ্গোত্রীতে পৌঁছে গিয়েছি। এই যে বড় প্রবেশদ্বারটা দেখা যাচ্ছে, প্রবেশদ্বারের সামনেই আমাদের বাস ড্রাইভার দাদা গাড়ি থেকে নামালেন। এবার এই প্রবেশদ্বারটা পার করে, মানে প্রবেশদ্বারের ভেতর দিয়ে সোজা রাস্তাটা চলে যাচ্ছে মন্দির প্রাঙ্গণের দিকে। এই রাস্তা ধরে আপাতত সামনের দিকে এগিয়ে যাব। বাস স্ট্যান্ডে আমি ঠিক যেখানে বাস থেকে নেমেছিলাম সেইখান থেকে সোজা মন্দির প্রাঙ্গণে আসার যে সোজা রাস্তাটা রয়েছে, সেই রাস্তা ধরে মোটামুটি 600 মিটার রাস্তা সামনের দিকে এগিয়ে চলে এসেছি। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাবা কালী কামলি বালা ধর্মশালার একদম ঠিক সামনে। এই হলো ধর্মশালা, বাবা কালী কামলি ধর্মশালা বা যাত্রী নিবাস। এই যাত্রী নিবাসে রাত্রিবাসের জন্য আমি একখানা রুম নিয়ে নিয়েছি। আর লোকেশনটা যদি আমি তোমাদেরকে দেখাই, এই বাবা কালী কামলি ধর্মশালার একদম ঠিক সামনে, মানে মন্দির চত্বরের একদম পাশে থাকার ব্যবস্থা। আর এই হলো গঙ্গোত্রী ধাম, মা গঙ্গার সুন্দর মন্দির প্রাঙ্গণ, যেখানে আমি রুমে বসেই সারাদিন মন্দির চত্বর দারুণ সুন্দরভাবে উপভোগ করতে পারবো। এবারে যদি তোমাদেরকে বলি তোমরা এখানে আসবে কি করে, মন্দির প্রাঙ্গণে আসার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে চলে আসলে পরে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার যে প্রথম প্রবেশদ্বারটা রয়েছে, সেই প্রবেশদ্বারের পাশ দিয়েই সরু একখানা রাস্তা উপরের দিকে উঠে চলে আসছে। সেই রাস্তা ধরে উঠে আসলে পরেই তোমরা বাবা কালী কামলি ধর্মশালা পেয়ে যাবে। এখানে আমি রাত্রিবাসের জন্য রুম নিয়ে নিয়েছি মাত্র 500 টাকা খরচা করে। চলো তোমাদেরকে সাথে নিয়ে গিয়ে রুম ট্যুরটা ছোট্ট করে নিই।
সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো রেজিস্ট্রেশনটা করা। রেজিস্ট্রেশন যদি তোমাদের করা না থাকে তোমরা মন্দির প্রাঙ্গণে ভিজিটই করতে পারবে না। যখন আমরা গঙ্গোত্রীতে এসে বাস স্ট্যান্ডের কাছে বাস থেকে নেমেছিলাম, ঠিক সেই সময়ই পুলিশ কর্মীরা এসে আমাদের সকলের রেজিস্ট্রেশন চেক করেছিল। তোমরা হরিদ্বার কিংবা ঋষিকেশে এসে অফলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করাতে পারো, বাড়িতে বসেও অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করাতে পারবে। তবে আধার কার্ডটা বাধ্যতামূলক, আধার কার্ড ছাড়া তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে না। তবে সচরাচর কালিকামলি ধর্মশালাতে রুম খালি পাওয়া যায় না। তবে জানকী চাট্টিতে গিয়ে আমি যে কালিকামলি ধর্মশালাতে ছিলাম সেখানকার ম্যানেজার দাদা বলে দিয়েছিল যে এই সময় রুম খালি থাকবে, যার জন্য রুম পেয়ে গিয়েছিলাম। রুম নাম্বার 4 আমাকে দিয়েছে রাত্রিবাসের জন্য। রুমটা যদি তোমাদেরকে দেখাই, বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সবার আগে আমার চোখটা গেল জানলা দিয়ে বাইরের দিকে। বড় একখানা কাচের জানলা, যা দিয়ে মন্দির প্রাঙ্গণের চূড়াটা অসাধারণভাবে দেখা যাচ্ছে। এই দেখেই মনটা ভরে গেল। বড় একখানা বেড, যার উপরে দুটো বালিশ রয়েছে, ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা রয়েছে, দুখানা ব্ল্যাঙ্কেট রয়েছে, আর এদিকে রয়েছে ছোট্ট একখানা টি টেবিল। সুইচ বোর্ডের ব্যবস্থা, এখানে স্ট্যান্ড রয়েছে, এখানে ফোন তোমরা রাখতে পারবে চার্জে দিয়ে। দুটো চেয়ার, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার, এই সাইডেও রয়েছে ছোট্ট একখানা টি টেবিল। কতটা পরিমাণে ঠান্ডা আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো, মানে কথাও পুরো একদম জড়িয়ে যাচ্ছে। ওয়াশরুমটাও বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। মাত্র 500 টাকা খরচা করে মন্দির প্রাঙ্গণের পাশে এত সুন্দর একখানা থাকার ব্যবস্থা পাবো, সত্যিই আশা করতে পারিনি। ওয়াশরুমের মধ্যে বেসিন, আয়না, টুল, ওয়েস্টার্ন টয়লেট, হ্যান্ড শাওয়ার, বালতি, মগ, লাইট সমস্ত কিছু রয়েছে। তবে একটা ব্যাপার বুঝতেই পারছো কতটা উঁচুতে আমরা এই মুহূর্তে রয়েছি, আর একদম পাহাড়ি অঞ্চল। রুমের লাইটটা হালকা ধিমি, তবে ওয়াশরুমের লাইটটা ঠিকঠাক আছে। এই যা, তাছাড়া রুম ওয়াশরুম আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে 500 টাকার মধ্যে। মূলত বাবা কালিকামলি ধর্মশালায় অনলাইনেই বুকিং হয়, তবে যখন এখানে রুম খালি থাকে তোমরা স্পটে এসে সরাসরি কথা বলে রুম নিয়ে নিতে পারবে। যেমন আমি আগে থেকে রুম বুক করে আসিনি, এখানে এসে কথা বললাম, রুম খালি ছিল, আমাকে 4 নাম্বার রুমটা দিয়ে দিয়েছে। তবুও আমি তোমাদেরকে একখানা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, যে কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা ভিডিও স্ক্রিনে দেখতে পারবে। তোমরা চাইলে আগে থেকে সরাসরি কথা বলে নিতে পারো। তাছাড়াও বন্ধুরা, আমাকে দেখে বুঝতেই পারছো কতটা আমার বেহাল অবস্থা, কতটা দূর থেকে জার্নি করে এসেছি। এখন সোজা ওয়াশরুমে যাব, ফ্রেশ হব, তারপরে তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে। ঘড়ির কাঁটায় এখন বাজে রাত্রি ঠিক 9:30। বসে পড়েছি রাতের খাবার খেতে। মন্দির প্রাঙ্গণের একদম ঠিক পাশেই বড় একখানা রেস্টুরেন্ট রয়েছে, যেখানে রাতের খাবার অর্ডার করে নিয়েছি। আমি নিয়েছি আলুর পরাঠা, তবে তোমরা ভাতের থালিও পেয়ে যাবে। আরো বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যাচ্ছে, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী খাবার কিনে খেতে পারো। অতিরিক্ত ঠান্ডা, তাই ভাতের দিকে গেলাম না, আলুর পরাঠা বলে দিয়েছি। আমি একটু ঝাল করে বানাতে বলেছিলাম, আর রিশু যেহেতু ছোট্ট, যার জন্য ওকে বলেছিলাম আলাদা করে ঝাল কম দিয়ে তৈরি করে দিতে। সেম তাই ওকে বানিয়ে দিয়েছে। ছোলে আর আলুর পরাঠা আচার দিয়ে রাতের খাবারটা কমপ্লিট করে নেব। গঙ্গোত্রীধাম মন্দির প্রাঙ্গণ থেকে বাইরের দিকে বেরিয়ে আসলেই হাতের বাঁ সাইডে বড় রেস্টুরেন্ট চোখে পড়বে, যেখানে বসে রাতের খাবার কমপ্লিট করছি। পার পিস আলুর পরোটা দাম পড়েছিল 60 টাকা। বিশ্বাস করো, আশেপাশে প্রচুর খাবারের দোকান রয়েছে, কিন্তু এই দোকানের খাবার আমার সব থেকে ভালো লেগেছে। তাই চোখ বন্ধ করে এই হোটেল থেকে তোমরা খাবার দাবার খেতে পারো। রাতের খাবার কমপ্লিট করে সোজা রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। দেখা হচ্ছে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 8টা। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি গঙ্গোত্রী ধাম মন্দির প্রাঙ্গণ এবং মন্দির প্রাঙ্গণের আশেপাশে জড়িয়ে থাকা সমস্ত দর্শনীয় স্থানগুলো পায়ে হেঁটে ঘুরে দেখার জন্য। সবার প্রথমেই ধর্মশালা থেকে বাইরের দিকে বেরিয়ে সুন্দর মন্দির প্রাঙ্গণ দেখে মন জুড়িয়ে গেল। তবে আমাদের ধর্মশালার ভেতর দিয়েই এই যে সামনে দেখা যাচ্ছে সিঁড়িটা ধরে নিচের দিকে নেমে গেলেই মন্দির প্রাঙ্গণে আমি তো পৌঁছে যেতে পারবো। তবে মাকে দর্শন করার আগে এই যে দেখা যাচ্ছে মুখ্য স্নানঘাট, মন্দির প্রাঙ্গণের একদম ঠিক পাশে, সেই মুখ্য স্নানঘাটের কাছে গিয়ে পবিত্র গঙ্গা জল আগে মাথায় ছিটিয়ে নেব।
এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মন্দির চত্বরের সাথে লাগোয়া মুখ্য স্নানঘাটের একদম ঠিক সামনে। ব্যাক সাইডে যে প্রবেশদ্বারটা দেখতে পাচ্ছ, এই প্রবেশদ্বারটা ধরেই আমি স্নানঘাটের কাছে এসে পৌঁছালাম। মাকে দর্শন করতে যাওয়ার আগে এই পবিত্র জল তোমরা এসে মাথায় একবার ছিটিয়ে নিতে পারো। অনেকেই স্নান করছে কিন্তু জলটা ভীষণ ঠান্ডা। গঙ্গা মা একদম বয়ে যাচ্ছে, সকলে একদম গঙ্গা ঘাটে গিয়ে স্নান করছে, পবিত্র জল মাথায় ছিটিয়ে নিচ্ছে। আমিও এই সুযোগটা হাতছাড়া করব না, সোজা ওইদিকে গিয়ে মা গঙ্গাকে একটু স্পর্শ করে নেব। ভাগীরথী নদীর তীরে অবস্থিত মুখ্য স্নানঘাট, যে স্নানঘাট সবটা সময় মন্দির প্রাঙ্গণের মতনই জমজমাট থাকে পর্যটকদের ভিড়ে। এই মুখ্য স্নানঘাটের আশেপাশে ছোট বড় মিলিয়ে রয়েছে বেশ অনেকগুলো মন্দির প্রাঙ্গণ। তোমরা চাইলে হাঁটা পথে ঘুরে দেখে নিতে পারো। কথিত আছে কিংবা লোকমুখে বলে গঙ্গোত্রী, যেখানে স্বয়ং গঙ্গার উৎপত্তি, যার জন্যই নামকরণ করা হয়েছে গঙ্গোত্রী। এই মুখ্য স্নানঘাটের পাশে রয়েছে ছোট্ট একখানা মন্দির প্রাঙ্গণ। মন্দির প্রাঙ্গণের ওপরেই বড় করে লেখা রয়েছে ভগীরথ শিলা। রাজা ভগীরথ ঠিক এই স্থানে এই পাথরের ওপরে বসে 5.5 বছর তপস্যা করেছিল। এখন আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি এইখান থেকে চারিদিকের ভিউ এত সুন্দর দেখাচ্ছে। সব থেকে বড় কথা, আশাই করিনি যে এত সুন্দর ওয়েদার পাবো। মানে পাহাড়ের এতটা উঁচুতে আমরা রয়েছি, যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যেতে পারে। তবুও আমি যে পায়ে হেঁটে ঘুরে দেখছি, সকাল সকাল ওয়েদারটা ভীষণ সুন্দর। সকাল সকাল একদম সূর্যি মামার দেখা পাওয়া গিয়েছে, কড়া রোদ, কোনো রকম কষ্ট হচ্ছে না। তবে এই যে সামনের দিকের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক ওইখানেই হলো মুখ্য স্নানঘাট। পুজো পাঠ হচ্ছে, অনেকে স্নান করছে। যেহেতু অনেকে জলে নেমে স্নান করছে, তাই আমি সেখানে ভিডিওটা ক্যাপচার করিনি, আমার সেটা উচিত হবে না করা। আর এই ভিউটা ক্যাপচার করার জন্য একটু কিছুটা দূর সামনের দিকে এগিয়ে চলে এসেছি। এইখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম পাহাড়ের এই সুন্দর দৃশ্য, মন জুড়িয়ে যাওয়ার মতো। তবে এতটা দূর এসেছি সেই কলকাতা থেকে, কালকে এতটা পথ জার্নি করে এসেছি, এই পবিত্র গঙ্গা জল স্পর্শ করব না তা তো হতেই পারে না। তবে 2022 সালে আমার বড় ছেলে আর সৌরভ, ওরা এসেছিল চারধাম ভ্রমণে। সেই সময় ওরা এসে দেখেছিল জলের স্রোতটা এর থেকেও 4 ডবল নাকি ছিল। এখন জলের স্রোতটা অনেকটাই কমে গেছে। কমে যাক কিংবা বেড়ে যাক, এতটা দূরে যখন এসছি, পবিত্র গঙ্গা জল স্পর্শ করব না তা তো একদম হতে পারে না। গঙ্গোত্রী ধাম মন্দির প্রাঙ্গণ দর্শন করে অনেকে ট্রেক করে যায় গোমুখ দর্শনে। গোমুখ সেই স্থান যেখান থেকে মা গঙ্গার উৎপত্তি। তবে এখন বিশেষ কিছু নিয়ম করে দেওয়া হয়েছে, বিশেষ কিছু ফর্মালিটি, বিশেষ কিছু পারমিশন, তার সাথে গোমুখ ট্রেকে গেলে পরে গাইড নিয়ে অবশ্যই যেতে হবে। গঙ্গাঘাটের পাড় জুড়ে এখন হচ্ছে বিভিন্ন ধরনের পুজো পাঠ। আমার ব্যাক সাইডের ভিউ দেখে তোমরা একটু হলেও আন্দাজ করতে পেরেছো, জায়গায় জায়গায় সকলে বসে বিভিন্ন ধরনের পুজো পাঠ করাচ্ছে। এবং তার থেকে বড় কথা, গঙ্গাঘাটটা এত সুন্দর করে সাজানো। এই সাইডটা যদি একটু তাকিয়ে দেখো, ভোলেনাথের এবং গণেশ ঠাকুরের খুব সুন্দর মূর্তি রয়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। মুখ্য স্নানঘাটের কাছে আসলে পরে তোমরা প্রচুর পুরোহিত মশাই পেয়ে যাবে। আমি একটু ছোট্ট করে বলার চেষ্টা করছি, যদি তোমাদের পরিবারের কোনো সদস্য মারা যান, সেই সদস্যের নামে তোমরা চাইলে এখানে এসে পিণ্ডদান করাতে পারবে এবং শ্রাদ্ধের কাজ করাতে পারবে। পুরোহিত মশাই পেয়ে যাবে। দেখো, সকলেই কিন্তু সেই সমস্ত পুজো পাঠগুলোই করাচ্ছে। কথিত রয়েছে, পরিবারের কোনো সদস্য মারা গেলে সেই সদস্যের নাম করে যদি এখানে এসে পিণ্ডদান কিংবা শ্রাদ্ধের কাজ করাও, সেই সদস্য বৈকুণ্ঠ লাভ করে। যার জন্য সকলে এসে বিভিন্ন ধরনের পুজো পাঠগুলো করাচ্ছে। দেখতেও বেশ ভালো লাগছে, বয়ে যাচ্ছে গঙ্গা নদী, অসাধারণ ভিউ চারিদিকে।
বিশেষ কিছু পুজো ছাড়াও গঙ্গা পুজো, গঙ্গা আরতি, এই সমস্ত পুজো পাঠগুলো সারা দিন হতে থাকে মুখ্য স্নানঘাটের আশেপাশের এরিয়া জুড়ে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার প্রথম প্রবেশদ্বারের সামনে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। তোমাদেরকে ভিড়টা একটু দেখাবো। সকলেই যাচ্ছে মা গঙ্গার দর্শন করতে। প্রচুর পরিমাণে ভিড় সামনের দিকে। মন্দির প্রাঙ্গণে প্রবেশদ্বারের বাইরের দিকে যে এরিয়াটা রয়েছে সেখানে রাস্তার দু সাইডেই প্রচুর ডালা বিক্রয় কেন্দ্র তোমরা পেয়ে যাবে। 100 টাকা, 150 টাকা এবং তোমরা তোমাদের মন পছন্দ অনুযায়ী ডালা এখান থেকে তৈরি করে নিয়ে মন্দির প্রাঙ্গণে নিয়ে গিয়ে পুজো দিতে পারবে। প্রবেশদ্বারের সামনে এইদিকে রয়েছে জুতো রাখার ঘর। এখানে জুতো রেখে মন্দির প্রাঙ্গণে তোমরা প্রবেশ করতে পারবে। আমিও যাচ্ছি মায়ের দর্শনে। সকালবেলা মন্দির প্রাঙ্গণের গেট খোলা মাত্রই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় উপচে পড়ে। তোমরা যারা ভাবছো একদম বেশিক্ষণ লাইনে দাঁড়াবে না এবং ভিড় এড়িয়ে খুব সহজেই মা গঙ্গার দর্শন করবে, তারা 300 থেকে 500 টাকার বিনিময়ে ভিআইপি লাইনে দাঁড়িয়ে মা গঙ্গার দর্শন করতে পারো। ফাইনালি ভিজিট করলাম মন্দির প্রাঙ্গণের ভেতরে। গঙ্গোত্রী ধাম মন্দির প্রাঙ্গণ চত্বরের ভেতরে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। ভাগীরথী নদীর তীরে অবস্থিত শ্বেত গ্রানাইটের তৈরি এই মন্দির প্রাঙ্গণ দেখতে অসাধারণ লাগছে, মানে মন জুড়িয়ে যাবে। রাতের বেলার ভিউ অন্যরকম এবং দিনের বেলার ভিউ একদম অন্য রকম দেখাচ্ছে। মন্দির প্রাঙ্গণে এখন তোমরা যে ভিড়টা লক্ষ্য করতে পারছো, সকলে লাইনে দাঁড়িয়ে যাচ্ছে গঙ্গা মাকে দর্শন করতে। গঙ্গা মাকে উৎসর্গ করে এই মন্দির চত্বর তৈরি করা হয়েছে। সকালবেলা 6টার সময় মন্দির প্রাঙ্গণের গেট খুলে দেওয়া হয় দর্শনের জন্য। বিকেল 4টে পর্যন্ত মন্দিরের গেট খোলা থাকে। 4টের পরে মন্দিরের গেট আবার বন্ধ করে দেওয়া হয়। আবার রাত্রেবেলা 8টার সময় মন্দির প্রাঙ্গণের গেট খুলে দেওয়া হয় সকল ভক্তদের জন্য। তারপরে রাত্রি 8টার পর থেকে যতক্ষণ দর্শনার্থীরা থাকে ততক্ষণ মন্দির প্রাঙ্গণের গেট খোলা থাকে। এখন এই লাইনের মধ্যে দিয়ে আমি যদি দর্শন করতে যাই অনেকটা লেট হয়ে যাবে, তাই আমি ঠিক করেছি আশেপাশের জায়গাগুলো আগে ঘুরে দেখব, তারপরে সময় বুঝে যখন একটু ফাঁকা হবে সেই সময় এসে মায়ের দর্শনটা সেরে নেব। ভাগীরথী নদীর তীরে অবস্থিত গঙ্গোত্রী ধাম মন্দির প্রাঙ্গণ সমুদ্রপৃষ্ঠ থেকে 3100 মিটার, মানে অ্যাপ্রক্স 10,200 ফুট উচ্চতায় অবস্থিত এই সুন্দর মন্দির প্রাঙ্গণ। ভেবেছিলাম আশেপাশে যে সমস্ত দর্শনীয় জায়গাগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখব, তারপরেই দুপুরের খাবার দাবারটা খাবো। রিশু বারবার করেই বায়না করছে যে ওর খিদে পেয়েছে। সকালবেলা তেমন কিছু খায়নি, তাই ভাবলাম আগে সকালের খাবারটা খেয়ে নিই। সকালের খাবার বলতে অনেকটা বেলা হয়ে যাওয়ার কারণে আমি একদম দুপুরের খাবারটাই কমপ্লিট করে নিচ্ছি। মন্দির চত্বরের আশেপাশে প্রচুর খাবার দাবারের হোটেল তোমরা দেখতে পারবে, আমিও তেমনি একখানা খাবারের হোটেল দেখে বসে পড়েছি। এই যে থালিটা আমি নিয়েছি, এই থালির মধ্যে রয়েছে আচার, সাদা ভাত, রুটি, বাঁধাকপির ঘন্ট, ডাল আর ছোলার তরকারি। এই দিয়ে আপাতত দুপুরের খাবারটাই কমপ্লিট করে নেব। আমি যে খাবারের প্লেটটা নিয়েছি তার দাম পড়েছে 150 টাকা। প্লেটের মধ্যে কি কি রয়েছে সবটাই তোমাদের বললাম। এক্সট্রা ভাবে যদি তোমরা আরো কিছু নিতে চাও তাহলে এক্সট্রা টাকা পে করেই নিতে হবে। এখানে খাবার কোনোটাই রিপিট করা হবে না, সেটা ডাল হোক কিংবা সবজি হোক। তবে খাবারের কোয়ালিটি খুব একটা খারাপ ছিল না, আমার মোটামুটি ঠিকঠাকই লেগেছে। আশেপাশে যে কটা দোকান রয়েছে সেখানেও এই ধরনেরই খাবার পাওয়া যাচ্ছিল। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার প্রথম প্রবেশদ্বার দিয়ে বাইরের দিকে বেরিয়ে এসে সোজা রাস্তা ধরে যদি তোমরা বাস স্ট্যান্ডের দিকে আসো, বাস স্ট্যান্ডে যাওয়ার মুখের কাছেই তোমরা দেখতে পারবে অ্যারো সাইন দিয়ে লেখা রয়েছে সূর্যকুণ্ড। সেই রাস্তা ধরে কিছুটা দূর এগিয়ে আসলে পরে তোমরা সূর্যকুণ্ড, গৌরীকুণ্ড ঘুরে দেখে নিতে পারবে। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একখানা ব্রিজের ওপরে, আর নিচ দিয়ে বয়ে গেছে ভাগীরথী নদী। কি অপূর্ব দৃশ্য! মাঝে মধ্যে একটু ভয়ও হচ্ছে। আমি যদি এই দিককার ভিউটা একটু তোমাদেরকে দেখাই, মানে জলের যে কি প্রখর স্রোত, মানে দেখলেই ভয় লেগে যাবে। ভিউটা শুধু একটু দেখো। তবে সামনের দিকে রয়েছে গৌরীকুণ্ড, এই সাইডে অ্যারো সাইন দিয়ে লেখা রয়েছে, এবং রয়েছে গৌরী মাতার মন্দির। সকলেই যাচ্ছে সূর্যকুণ্ড আর গৌরীকুণ্ড দেখার জন্য। কিছুটা দূর সামনের দিকে এগিয়ে আসার পরে একখানা রাস্তার উপরেই সাইনবোর্ড চোখে পড়বে। বড় একখানা গ্রিন কালারের সাইনবোর্ড, যেখানে অ্যারো সাইন দিয়ে
সমস্ত কিছুটাই লেখা রয়েছে, মানে কোন দিকে গেলে পরে তোমরা কোন কোন জায়গাগুলো ঘুরে দেখে নিতে পারবে। আমি যদি একটু তোমাদেরকে বলে দিই, গঙ্গা মা মন্দির অ্যারো সাইনটা এইদিকে দেখাচ্ছে, তারপরে রয়েছে ভগীরথ শিলা, সূর্যকুণ্ড, সমস্ত কিছু এইদিকেই পড়বে। আর ওই সাইডের রাস্তাটা সোজা চলে যাচ্ছে গৌরীকুণ্ড এবং পাণ্ডব গুফার দিকে। এখানে যদি তোমরা ভাবো যে রাত্রিবাস করবে, খুব সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে। GMVN এর টুরিস্ট রেস্ট হাউস রয়েছে, তার সামনেই এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। এই যে পুরো এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো GMVN এর টুরিস্ট রেস্ট হাউস। এখানে তোমরা ডরমেটারি রুমের ব্যবস্থা পেয়ে যাবে, এমনকি পার্সোনাল রুমেরও ব্যবস্থা পেয়ে যাবে। এখানেও তোমরা রাত্রিবাস করতে পারবে। আশেপাশের ভিউটা অসাধারণ, এখানকার বড় বড় গাছ, সূর্যের আলোর ছিটে ফোটা আলোগুলো পড়ছে, এত অসাধারণ লাগছে। তবে এই যে পাহাড়ি রাস্তা, এই রাস্তা ধরে ট্রেক করে সামনের দিকে আমাদেরকে সমস্ত জায়গাগুলো ঘুরে দেখে নিতে হবে। GMVN এর ট্যুরিস্ট রেস্ট হাউস গঙ্গোত্রী, এখানে তোমরা রাত্রিবাসের জন্য রুমের সুব্যবস্থা পেয়ে যাবে। তবে মাথায় রাখতে হবে, স্পটে এসে রুম বুক করতে পারবে না, অনলাইনের মাধ্যমে তোমাদেরকে রুম বুক করতে হবে। GMVN এর নিজস্ব রয়েছে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট ব্যবহার করে তোমাদেরকে অনলাইনে রুম বুক করে নিতে হবে রাত্রিবাসের জন্য। ফাইনালি হাঁটা পথে এসে পৌঁছে গেলাম সূর্যকুণ্ডের সামনে। এখন আমি যেই স্থানে দাঁড়িয়ে রয়েছি, মাতা পার্বতী ঠিক এই স্থানে সূর্যদেবকে পুজো করে এই কুণ্ডে স্নান করতেন, যার জন্য এই কুণ্ডটার নামকরণ হয়েছে সূর্যকুণ্ড। জলের কি বিশাল স্রোত! এইখান থেকে আমার এই দৃশ্য দেখে এতটা ভয় লাগছে, এই কাছে এসে আমি দাঁড়াতে পারছি না। নিচের দিকে নামার রাস্তা রয়েছে, তবে সেই রিস্ক আমি নিলাম না। এখানে সুন্দর ব্যারিকেড রয়েছে, বসার ব্যবস্থা রয়েছে, দূর থেকে সূর্যকুণ্ডর সুন্দর ভিউটা উপভোগ করছি। গৌরীকুণ্ড দর্শন করতে যাওয়ার আগেই এখানে খুব সুন্দর একখানা গৌরীকুণ্ড আশ্রম প্রাঙ্গণ রয়েছে, যে আশ্রম প্রাঙ্গণের ভেতরে রয়েছে অসাধারণ এক মন্দির প্রাঙ্গণ, গৌরী শঙ্কর মহাদেব মন্দির। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করব এবং মহাদেবের দর্শনটা সেরে নেব। গৌরীশঙ্কর মন্দির প্রাঙ্গণে আসার আগেই রাস্তার ওপরে পড়েছিল দুর্গা মন্দির। মা দুর্গার দর্শন সেরে তারপরে চলে এসেছিলাম ভোলেনাথের দর্শন করতে। পায়ে হেঁটে চলে এলাম গৌরীকুণ্ডের সামনে। কি মারাত্মক দৃশ্য বন্ধুরা, আমি কাছে মানে এইভাবে ঝুঁকে দেখতে পারছি না, আমার এতটা ভয় করছে। গৌরীকুণ্ড দর্শন করলাম, জলের কি মারাত্মক স্রোত, জলের যে স্রোতের আওয়াজটা আশা করছি তোমাদের কাছেও পৌঁছাচ্ছে। দেখে মনে হচ্ছে নিচের দিকে জল যেন উড়ে উড়ে যাচ্ছে, এত মারাত্মক স্রোত। গৌরীকুণ্ডের পাশে রয়েছে মাতা পার্বতীর চরণ চিহ্ন, যেটা আমি তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দর্শন করিয়ে দিচ্ছি। অসাধারণ এই ভিউ, মাতা পার্বতীর চরণ চিহ্ন দর্শন করলাম, তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। এখানে ভোলেনাথের এবং মাতা পার্বতীর খুব সুন্দর ছবি রয়েছে, অসাধারণ লাগছে দেখতে। তোমরা চাইলে এই সব জায়গাগুলো দর্শন করে যেতে পারো, এক আলাদা রকমের শান্তি অবশ্যই পাবে। লোকমুখে বিশ্বাস করা হয়, গৌরীকুণ্ডের পাশে যে চরণ পাদুকা রয়েছে বা যে চরণ চিহ্ন পাওয়া গিয়েছে তা হলো স্বয়ং মাতা পার্বতীর। তাই অবশ্যই তোমরা এখানে ভিজিট করবে। গৌরীকুণ্ডের পাশ দিয়েই একখানা ওপরে উঠে যাওয়ার রাস্তা রয়েছে, সেই রাস্তা ধরে মোটামুটি 1.5 কিলোমিটারের একখানা পথ ট্রেক করে তোমাদের যেতে হবে ভীম গুফাতে। যদি তোমরা পায়ে হেঁটে যেতে পারো ভীষণ ভালো, রাস্তা একটু খারাপ রয়েছে। আর ভীম গুফা হলো সেই জায়গা যেখানে পঞ্চ পাণ্ডব একসাথে বসে যজ্ঞ করেছিলেন।
গঙ্গোত্রী ধাম মন্দির প্রাঙ্গণের আশেপাশে পায়ে হেঁটে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সমস্ত জায়গাগুলো ঘুরে আমি সোজা রুমে গিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে রুম থেকে একটু ফলো রাখছিলাম। রাত্রিবেলা মন্দিরের গেট খোলা মাত্রই ফ্রেশ হয়ে সোজা চলে এসেছিলাম মা গঙ্গার দর্শন করতে। খুব সুন্দরভাবে দর্শন সেরে মন্দির প্রাঙ্গণের বাইরের দিকে বেরিয়ে চলে এসেছি। মন্দির চত্বরের বাইরের দিকে এখনো পর্যন্ত বেশ ভালো ভিড় রয়েছে, তবে রাত্রেবেলা দিনের থেকে তুলনামূলক লাইনটা কম থাকে, যার জন্যই আমি রাত্রেবেলা দর্শন করব বেছে নিয়েছিলাম। তবে মন্দির চত্বর এত সুন্দরভাবে সেজে উঠেছে, এত পর্যটকদের ভিড়, যা দেখে বেশ ভালো লাগছে। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছে, আর সত্যি অনেকে অনেক জায়গা থেকে এসেছে, তো সকলের সাথে কথা হচ্ছে, এই জিনিসগুলো শুনেও বেশ ভালো লাগছে। আর সকলেই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থেকেও লাইনে দাঁড়িয়ে মাকে দর্শন করতে যাচ্ছে। দিনের বেলা যেমন তোমাদের দেখিয়েছিলাম একদম কড়া রোদ ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে যত সন্ধে হচ্ছে রাত্রি হচ্ছে তত ঠান্ডার পরিমাণটাও বেড়ে যাচ্ছে। রাতের আলোতে দারুণ সুন্দরভাবে সেজে উঠেছে গঙ্গোত্রী ধাম মন্দির প্রাঙ্গণ। মন্দির প্রাঙ্গণের বাইরের দিকে যত খুশি ইচ্ছে ছবি তোলো কিংবা ভিডিও শুট করো, কেউ তোমাদেরকে বাধা দেবে না। তবে মূল গর্ভগৃহের ভেতরে যে বিগ্রহ রয়েছে মা গঙ্গার, সেই বিগ্রহর কোনো রকম ছবিও তোলা যাবে না, ভিডিও শুট করা যাবে না, যার জন্য মা গঙ্গার দর্শন করাতে পারলাম না। বাইরের দিক থেকে গঙ্গোত্রী ধাম মন্দির প্রাঙ্গণ ঠিক কেমন ভাবে সেজে ওঠে সন্ধেবেলা, সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। মন্দির প্রাঙ্গণের আশেপাশে ছোট্ট ছোট্ট বেশ অনেকগুলো মন্দির প্রাঙ্গণ রয়েছে। কোনো মন্দির প্রাঙ্গণে নন্দী মহারাজ, কোনো মন্দির প্রাঙ্গণে ভোলেনাথ, আবার কোনো মন্দিরে হনুমানজিকে স্থান দেওয়া হয়েছে। পরিক্রমার সাথে পায়ে হেঁটে মন্দির চত্বর ঘুরে দেখতে বেশ ভালো লাগছিল। তবে দিনের বেলা থেকে তুলনামূলক রাতের বেলা মন্দির প্রাঙ্গণে ভিড়টা কম থাকে বলে বেশ সুন্দরভাবে শান্তিতে পুরো মন্দির চত্বর আমি ঘুরে দেখেছি, দারুণ সুন্দরভাবে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার প্রথম প্রবেশদ্বার ব্যাক সাইডেই দেখা যাচ্ছে। প্রবেশদ্বার থেকে বাইরের দিকে বেরিয়েই এই যে রাস্তাটা শুরু হয়েছে, এই রাস্তাটা একদম বাস স্ট্যান্ড পর্যন্ত, এই 600 থেকে 650 মিটার রাস্তা জুড়ে রাস্তার দু সাইডেই রয়েছে বিভিন্ন দোকানপাট। ছোট্ট একখানা মার্কেট, যেই মার্কেটে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, এমনকি শীতের পোশাক, সমস্ত কিছু পাওয়া যাচ্ছে হাঁটা পথে। তাই এখন মার্কেট এরিয়াটাই ঘুরে দেখছি। তোমরা যারা বাড়ির সকলের জন্য শুকনো প্রসাদ নিয়ে আসতে চাইছো, মন্দির প্রাঙ্গণ থেকে বাইরের দিকে বেরিয়ে আসলেই যে মার্কেট এরিয়াটা রয়েছে সেখান থেকেই শুকনো প্রসাদ পেয়ে যাবে। জামা কাপড়ের দোকান, ঠাকুরের জিনিসপত্র, বাচ্চাদের খেলনা, সাজগোজের জিনিস, খাওয়ার দাওয়ারের স্টল, সমস্ত কিছু মিলিয়ে মার্কেটটা বেশ জমজমাট। তবে এখানে প্রত্যেকটা জিনিসের দাম ভীষণ চড়া, বিশেষ করে সিল প্যাক জিনিসগুলো ভীষণ চড়া। চলে এলাম রাতের খাবার কমপ্লিট করার জন্য। ঘুরিয়ে ফিরিয়ে দোকান চেঞ্জ করে খাবার দাবার খাচ্ছিলাম। তবে রাতের বেলা যে দোকান থেকে খাবার আমি কিনেছিলাম, এখানে প্লেটের মধ্যে রুটি, ছোট একটা বাটিতে রাইস, 2 রকমের সবজি, পাঁপড় ভাজা আর অল্প একটু ছিল স্যালাড। দাম পড়েছিল 170 টাকা। মোটামুটি যা বুঝলাম 150 টাকা 170 টাকার মধ্যে তোমরা রাতের খাবার কিংবা দুপুরের খাবার কমপ্লিট করে নিতে পারবে। গুড মর্নিং বন্ধুরা, নেক্সট ডে ঘড়ির কাঁটায় এখন বাজে ভোর 4:30। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গঙ্গোত্রী বাস স্ট্যান্ডের একদম ঠিক সামনে। গঙ্গোত্রী বাস স্ট্যান্ড থেকে প্রত্যেক দিন ভোরবেলা 5টার সময় গঙ্গোত্রী থেকে হরিদ্বারের উদ্দেশ্যে একখানা সরকারি বাস ছাড়ে। এখানে বাস দাঁড়িয়ে রয়েছে। এই বাসে জার্নি করে গঙ্গোত্রী থেকে সোজা রওনা দেব আমি হরিদ্বারের উদ্দেশ্যে। এই বাসে জার্নি করতে মাথা পিছু আমার খরচা হলো 670 টাকা। তবে গঙ্গোত্রী থেকে হরিদ্বার পর্যন্ত আমি যে জার্নি করব, বাসের টিকিটটা কালকে রাত্রেবেলা এসেই আমি কেটে রেখে গিয়েছিলাম। তবে বন্ধুরা, হরিদ্বারে পৌঁছে গিয়ে রাত্রেবেলা আমি আবার হরিদ্বার রেলওয়ে স্টেশন থেকে কুম্ভ এক্সপ্রেস ট্রেন ধরে সোজা রওনা দেব হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। তবে বন্ধুরা, আজকের এই পুরো ভিডিওটি, গঙ্গোত্রী ভ্রমণের পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করনি, তারা জলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকতে পারো। আর যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।